আমার শ্বশুরকে মনে হয়েছিল যে ওই দিন ট্রেনে সে গুঁড়া হয়ে গেছে। এতটাই দুর্দান্ত পারফরমেন্স করেছিল। মানে ৪৫ বছরের একটা পুরুষ, সে তো বলতে গেলে প্রায় আদৌ বুড়া, মানে একেবারে জীবনের শেষ প্রান্তে চলে এসেছে। সে এই বয়সে এসেও এতটা দারুণ পারফরমেন্স করবে সেইটা আসলে আমি কখনোই বুঝতে পারি নাই, আমি কখনোই আসলে ভাবতে পারি নাই। সেদিন ট্রেনে আমাকে প্রায় ৩ বার সে, তো যাই হোক, এর পরবর্তীতে আসলে বন্ধুরা, মানে আমার জীবনের সবচেয়ে বড় একটা হয়েছিল যে ওই দিন আমি শ্বশুরের মানে দেখেছিলাম যে তার ভিতরে একটা পুরুষত্ব আমি দেখেছিলাম, যে সে কতটা জেদি আর কতটা রাগে, কতটা কি করতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা এই লাইফ স্টোরি বক্সের এর আগে যে প্রথম পর্বটা তোমরা যারা শুনো নাই, এখনই তোমরা এই এই ভিডিওর আগের ভিডিওটা অবশ্যই দেখে আসো, না হলে কিন্তু এই গল্পের আগা গুড়া মাথা কোনো কিছু বুঝতে পারবে না। কারণ এই পর্বটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্ব সাজানোর পরে অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে আপু দ্বিতীয় পর্বটা শুনতে চাই, মানে ট্রেনে তো তোমার শ্বশুর তোমাকে ৩ বার এই কাজটা করেছিল, তারপর তোমরা আসলে বাসায় গিয়েছিলে, বাসায় যাওয়ার পরে কি হয়েছিল আসলে অ্যাকচুয়ালি তোমার স্বামী কি সবকিছু জেনে গিয়েছিল। তো আজকে সবকিছু তোমাদের জন্য দ্বিতীয় পর্বটাতে নিয়ে এসেছি হাজির। তো যারা যারা প্রথম পর্বটা শুনো নাই, এখনই তোমরা প্রথম পর্বটা শুনে আসো। আর এই পর্বটা তোমাদেরকে অনেক দারুণ ইন্টারেস্টিং ভাবে কিন্তু সাজানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, মানে আমার বাপের বাড়ি থেকে ট্রেনে আমরা প্রায় ১২ ঘন্টা জার্নির পর সকালবেলা আমরা আমাদের স্টেশনে চলে আসলাম। ঠিক আছে, আসামে আসামে আসার পর আমরা স্টেশনে নামার পর শ্বশুর আমাকে একটা অটো করে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা আসলে তখন রওনা দিলাম। রওনা দেওয়ার পর আধা ঘন্টার ভিতরে আমাদের বাসায় চলে আসলাম। আর বাসায় দেখি বড় একটা তালা ঝুলতেছে। সত্যি কথা বলতে এত বড় বাসায় কিন্তু এই বাড়িতে কেউ থাকে না, কারণ আমার হাজব্যান্ড মূলত একজন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। তিনি হচ্ছে মালয়েশিয়ায় থাকে, সেটা তোমাদেরকে আগেই বলেছি। এখানকার গার্মেন্টসের প্রোডাক্ট বা আরও কিছু কাজ সেখানে সে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে, এই ব্যবসার সঙ্গে সে জড়িত। সে খুব একটা বেশি সময় দিতে পারে না আমাকে, কিন্তু আমার শ্বশুর সে আমার সব চাহিদা, আমার ঘোরাফেরা সব কিছু সে পূরণ করে। এটার জন্য আমি তার কাছে আসলে চিরকৃতজ্ঞ। মানে সে এই বয়সে আসলে তাকে পুরো একদম ইয়ং যুবকদের মতো তাকে মনে হয়। তারপর আমি বাসায় এসে দেখি বাহি, কি বলবো, কোনো কিছু আর বলার মতো না। মানে বাড়ির অবস্থা, ভিতরের অবস্থা একেবারে এলোমেলো, সব কিছু ধুলায় ময়লা হয়ে আছে। তারপর হচ্ছে বিছানা, খাট, বালিশ, বাড়ির বাহিরে ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে। আমি আসলে এই নতুন কাপড়টা খুলে তারপর আমি একটা পুরাতন একটা প্লাজো পরেছিলাম আর একটা টি শার্ট পরেছিলাম। আমি যখন বাড়ির চারিপাশ পরিষ্কার করাতে ব্যস্ত, ঠিক তখন আমার শ্বশুর আমাকে বাহির থেকে এসে দেখতেছে। আমার পেটটা অনেকটাই দেখা যাচ্ছিল, শরীরের বাঁচগুলো খুব একটা বেশি দেখা যাচ্ছিল। শ্বশুর তখন আমাকে দেখে, আমার দিকে দেখে দেখে সে একটা সিগারেট ধরালো। আমি বুঝতে পারলাম যে তার নেশাটা অনেক ভারী হয়ে গেছে। সে পুরো মানে নেশাগ্রস্ত হয়ে আছে আমাকে দেখে। মানে সে আর নিজেকে একেবারে কন্ট্রোল করতে পারতেছে না। সে আমাকে ইশারা দিচ্ছে যে আবার হবে নাকি। আমি তখন শ্বশুরকে বললাম, দেখেন এখন শুধুমাত্র বাড়িতে এসেছি, আপনি বরং বাজারে যান, বাজারে গিয়ে কিছু তয় তরকারি সবজি মাছ মাংস নিয়ে আসেন, রান্না বান্না করি, আরে রাতে তো খেতে হবে নাকি। তখন শ্বশুর আমাকে কি করে বলতেছে, রাতে খাওয়ার কি দরকার, তুমি আছো না, তোমাকে খেলেই আমার চলবে। হ্যাঁ, আমার ওই সমস্ত খেতে হবে না, ভাত টাত। আমি বললাম, আপনি না হয় আমাকে খাবেন, আমি কি খাবো, আমার ভাত খেতে হবে না বুঝি। সে আমাকে বললো, তুমি আমাকে খাবে। আমি বললাম, আপনাকে খেলে আমার পেট ভরবে না, আমার পেট ভরবে ভাত খেলে। ঠিক আছে, আপনি আমার জন্য ভাত নিয়ে আসুন আর আপনি পরে আমাকে খায়েন। এই কথা শুনে শ্বশুর একটা মুচকি হাসি দিয়ে বলতেছে, ঠিক আছে আমি বাজারে যাচ্ছি, দেখি কি পাই, নিয়ে আসতেছি। তখন শ্বশুর চলে গেল। এদিকে আমি ঘর বাহির সব কিছু পরিষ্কার করলাম, হাঁড়ি পাতিল ডেক ডেকসি যা কিছু ছিল পরিষ্কার করে আমি ভাত বসিয়ে দিলাম। এরই ভিতরে শ্বশুরও চলে আসলো। সবকিছু কাটা ব্যাপারটা শেষে আমার হাজবেন্ড বিদেশ থেকে আমাকে কল দিল, দিয়ে সে আমাকে বলতেছে, কি ব্যাপার, বাড়ি থেকে চলে আসছো, খাওয়া দাওয়া করছো।
তবে উনি আসলে আমার খুব খেয়াল রাখেন, মানে প্রচুর ভালোবাসেন আমাকে, প্রচুর আদর করেন। এটা আসলে অনেক স্বামী আছেন যে যারা আসলে বিদেশে থাকেন, দেখা যায় যে এই ভিডিও কল তো দূরের কথা, অডিও কোনো কলও তারা আসলে দেয় না, খুব একটা বেশি খোঁজখবরও কিন্তু তারা রাখে না বা খোঁজখবর নেয় না। এরকম অনেক মানুষ কিন্তু আমি দেখেছি বা অনেক জায়গায় কিন্তু আমি দেখেছি। কিন্তু সেদিক থেকে বলতে গেলে উনি আসলে একেবারে ভিন্ন, একেবারেই আলাদা একটা মানুষ। মানে উনি ওনার যতটুকু সময় আসলে ব্যবসায় দেওয়ার বা যতটুকু বিজনেসে দেওয়ার, ঠিক ততটাই উনি আসলে আমাকেও আসলে দেন। এইটা আসলে সব মানে বলতে গেলে এক প্রকার লাকি আমি। তো যাই হোক, মালয়েশিয়াতে আসলে মানে এক্সপোর্ট, তারপর হচ্ছে ইনপোর্ট, এই 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 একটা ব্যবসা। আসলে এই ব্যবসাটা হচ্ছে অনেক ঝামেলাবিহীন একটা ব্যবসা। মানে এই ব্যবসাটা আসলে সচরাচর সবাই কিন্তু আসলে করে না, তবে যারাই করে তারা কিন্তু অনেক বড় একটা রিস্ক নিয়ে কিন্তু করে। এটা কিন্তু মানে যারা আছেন বা মালয়েশিয়াতে যারা আছে, আপনাদের ভিতরে কিন্তু অনেকে প্রবাসী থাকতে পারে, না তারা কিন্তু এই বিষয়টা বা এই ব্যাপারটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু নোটিশ করবেন যে হ্যাঁ, এটা আসলেই হয়। তো যাই হোক, উনি শত ব্যস্ততার মাঝেও যে আমাকে সময় দেয় ভিডিও কলে। উনি আবার এমনি আবার একটু রোমান্টিক আছেন, কেমন জানেন? উনি মাঝে মধ্যে আমাকে বলে রুমের ভিতরে গিয়ে আমি যাওয়ার জন্য, এবং আমার সব কিছু ওনাকে খুলে দেখাতে হয়। উনিও আমাকে সব কিছু খুলে দেখান। দেখানোর পরে উনি আসলে কিছু তো করার নেই, উনি বিদেশে থাকেন, এখন সেখানে কি করবেন? উনি আসলে ওই হাত দিয়ে ওনার ওইটাতে একটু মনে করেন একটু মালিশ টালিশ করে, একটু মানে আউট আউট করে আর কি, বুঝছেন, হাত দিয়ে। তো আমি জানি যারা প্রবাসী বাহিরা আছেন তারা বেশিরভাগই আসলে তাদের একমাত্র মেশিন হচ্ছে না হাত, কোনো উপায় নেই। আর যারা অনেকে আছেন বাংলাদেশি মেয়েরা আছেন, অনেকে রিলেশন করেন বা অনেকে বিয়ে করে বা অনেকে টাকার জন্য মানে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতেও যান। তবে আমার হাজব্যান্ড কিন্তু একদমই সেই রকম না। তিনি আমাকে অনেক ভালোবাসেন বা আমাকে অনেক বিশ্বাস করেন, অনেক ইয়ে করেন। এটা আসলে আমি গর্বিত। তো যাই হোক, এরই মধ্যে আমার রান্না বান্না সব কিছু হয়ে গেল। তখন অপর প্রান্ত থেকে আমার শ্বশুর আমাকে বলতেছে, কি বৌমা, রান্না বান্না হলো? খাওয়া দাওয়া কি করতে পারবো আজকে? আমি শ্বশুরকে বললাম, কি বাবা, এখনই আপনার পেটে খিদা পেয়ে গেল তো? দেখেছেন, একটু আগে আপনি বললেন আপনি নাকি আমাকে খাবেন, আপনি নাকি আজকে ভাত না খেয়ে থাকবেন, এখন আপনার খিদা পেয়ে গেল। শ্বশুর আমাকে বলতেছে, এখন তো তোমাকে খাচ্ছি না, তোমাকে যখন খাবো তখন তো খাবোই, তখন ভাত খাবো না, তখন শুধু তোমাকেই খাবো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেছেন আমার শরীরের কি অবস্থা? হ্যাঁ, পুরো একেবারে গাম ছুটিয়ে ফেলেছেন। বাড়ির যে অবস্থা, আপনি বরং একটু টিভি দেখেন, ঠিক আছে? আমি একটু গোসল টুসল করে আসি, ফ্রেশ হয়ে আসি, তারপর দুজন মিলে একসাথে খাবো নে। তখন শ্বশুর আমাকে বললো, ঠিক আছে, আমি একটু এই বাহিরটা একটু দেখতেছি, তুমি যাও। তখন বন্ধুরা, আমি গোসল করতে চলে গেলাম। গোসল করতে গিয়ে দেখি, ওমা, আমি যে একটু আগে ট্রেনে করে আসলাম, এসে যে আমার ব্রাটা খুলে বাথরুমে রেখে গিয়েছিলাম, মানে ব্রা পুরো গাম জুতো একটা ব্রা, সারা রাত এটা ছিল আমার সঙ্গে। এইটাকে আমি এক পাশে সরিয়ে যাব আমার মনেই ছিল না। আবার সে ব্রার মধ্যে দেখি সাদা সাদা কি যেন আটা লেগে আছে। আমি বুঝতে পারলাম যে শ্বশুর কিছুক্ষণ আগেও তিনি বাজার থেকে এসে গোসল করেছে, আর গোসল করেছেন তিনিও যে গিটার বাজিয়ে গেছে, আমি খুব ভালোভাবে বুঝে ফেলেছি। আসলে পুরুষ মানুষ, তারা নিজেদেরকে একেবারে কোনোভাবে বাই কন্ট্রোলে রাখতে পারে না। তাদের যখন আসলে ওইটা মানে ইয়ে হয়, বলতে পারলাম না। যাই হোক, আমি গোসল করে ফেললাম। গোসল করে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমিও আসলাম। আমার চুলগুলো এখনো প্রায় ভিজা রয়েছে। আমি দেখলাম শ্বশুর মশাই বাহিরে বসে আছে, আমি তাকে ডাকলাম যে বাবা আসেন, খাওয়া দাওয়া করি আর কত। তখন দুপুরবেলা প্রায় আপনার 3টা সাড়ে 3টার মতো বেজে গেছে। আমি ভাতটা সব কিছু ডাইনিং টেবিলে বাড়লাম, শ্বশুরমশাইকে দিলাম। শ্বশুর আমাকে বলতেছে, বাহ বৌমা, তোমাকে তো এই অবস্থা আরো বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, আরে তোমার বেজার চুলগুলা এত সুন্দর, এত দারুণ লাগতেছে। ইস, তোমাকে দেখলেই না আমার সেই জোয়ান জোয়ান বয়সের কথা মনে পড়ে যায়।
তোমার শাশুড়িও একটা সময় এরকম ছিল। ইস, গোসল করে এসে সে আমাকে এরকম বেজা চুলে আমাকে খাইয়ে দিত। আমার সেই সব পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। আমি বাবাকে বললাম, তাই নাকি? তাহলে তো শাশুড়ি আর আপনি অনেক রোমান্টিক ছিলেন। বললো, হ্যাঁ, আর বললো না বৌমা, আসলে তোমার শাশুড়ি বেশি দিন থাকতে পারলো না, তাকে। যাই হোক, তোমাকে পেয়েছি, তোমার শাশুড়ি অনেক খুশি হয়েছে আসলে। তখন বন্ধুরা, শ্বশুরা আমাকে বলল, আমি বললাম, আপনার কাছে তো আমাকে সবসময় সুন্দর লাগে। আমি কাপড় পরলেও সুন্দর লাগে, না পরলেও সুন্দর লাগে, শরীর বেজা থাকলেও সুন্দর লাগে, গামে বড় থাকলেও সুন্দর লাগে। মানে আমাকে আপনার সবসময় সুন্দর লাগে, এ আর নতুন কে? যাই হোক, তখন শ্বশুর আমাকে বলল, বোমা, তুমি 2 প্লেটে ভাত কেন বেড়েছ? বাসায় তো আমরা মানুষ দুজনে। তুমি বরং একটা কাজ করো, তুমি এক জায়গায় এক জায়গায় তুমি ভাতের ব্যবস্থা করো, ঠিক আছে? এক জায়গায় তুমি ভাতের এই একটা প্লেটে তুমি ভাত নাও, একটা প্লেটে তুমি ভাত নাও, হ্যাঁ। আর আর আরেকটা প্লেটে, হ্যাঁ, আরেক আরেকটা প্লেটে তুমি একটা কাজ করো, এই তুমি আমাকে খাইয়ে দাও, তুমি আমাকে খাইয়ে দাও। আজকে আমি নিজের হাত দিয়ে খাবো না। আমি তখন শ্বশুরকে বললাম, তাই নাকি? এত শখ আপনার? বিয়ে করাচ্ছে আমাকে আপনার ছেলে, আর শখ পূরণ করতেছেন আপনি, তাই না? ভালো ভালো ভালো। তখন সে আমাকে বলতেছে, আরে বৌমা, ছেলে তো বাড়িতে থাকে না, হ্যাঁ, 5 বছরে একবার আসে। এখন তোমার এই সম্পত্তি, এই শরীর, এটা তো আর কমার কোনো জিনিস না। আরে বৌমা, একটু ভালোবাসা দাও না আমারে। এটা কি কমে যাবে নাকি? নাকি শেষ হয়ে যাবে তোমার? হ্যাঁ, এটা তো শেষ হওয়ার কোনো জিনিস না। বৌমা, একটু দেও আমাকে, একটু দেও। শুনো, তুমিও মজা পাবে, আমিও মজা পাবো, সময়টা দারুণ কাটবে। তারপর বন্ধুরা, শ্বশুরকে আমি আর কোনোভাবেই আটকাতে পারলাম না, কোনোভাবেই কোনো কিছু বলতে পারলাম না। যাই হোক, তখন আমি ভাত তরকারি দিয়ে মুরগি মাংস রান্না করেছিলাম। এই আমি ভাতগুলো হাত দিয়ে মেখে মেখে শ্বশুরকে খাইয়ে দিচ্ছিলাম। একবার সে খাচ্ছিল, একবার আমি খাচ্ছিলাম। শ্বশুর আমাকে বলতেছে, ইস, আমি যদি নিজের হাত দিয়ে খেতাম তাহলে এই যে এই অমৃত স্বাদটা আমি মিস করে যেতাম। বৌমা, তোমার হাতে অমৃত অমৃত, মনে হচ্ছে আমি স্বর্গে আছি। এত মজা, এত টেস্ট, হ্যাঁ, আমি আর কোথাও এত সুন্দর খাবার কখনো খাই নাই। আমি শ্বশুরকে বললাম, হয়েছে হয়েছে, আর এত ফার্ম দিয়েন না, বেশি ফার্ম দিলে ফুলে যাব, তখন কি করবে? সে আমাকে বলতেছে, আরে বৌমা, সত্যি কথা বলতেছি, তোমাকে ফার্ম দিচ্ছি না। আসলে আমার ছেলেটার ভাগ্যই খারাপ। সে তোমাকে বিয়ে করলো ঠিকই, কিন্তু এই যে তোমার আদর, সোহাগ, ভালোবাসা কোনো কিছুই সে পাচ্ছে না। হ্যাঁ, সে সব কিছু থেকে বঞ্চিত। যাই হোক, সে পাচ্ছে না তো কি হয়েছে? আমি তার বাবা, আমি তো পাচ্ছি। তখন বৌমা বলল, হ্যাঁ বাবা, যাই হোক, একজন একজন তো পাচ্ছে, কি আর করবেন? সবার কপালে তো আর সবসময় সব সুখ হয় না, তাই না? সবার কপালে তো আর সব সুখ সবসময় সয় না। সে আমাকে বলতেছে, হ্যাঁ রে বাবা, কি আর করবে? যাই হোক বন্ধুরা, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাচ্ছিলাম। আসলে বিকালবেলা আমরা এমনিতেও ঘুমাই, কেন খুব একটা বেশি কাজ নেই তো। আমার হাজব্যান্ড বিদেশ থেকে টাকা পাঠায়, বাবা আছেন, বাড়ি দেখাশোনা করেন, বাজার টাজার করেন, আমি করি, এভাবেই চলছে আর কি দিন। তখন শ্বশুর আমাকে মানে বলতেছিল সে নাকি এখন আরেক রাউন্ড দিবে। আমি শ্বশুরকে বলেছিলাম, দেখেন, কালকে রাতে আপনি ট্রেনের ভিতরে যা হাল করেছেন আমার, এখন আমি আর পারবো না। তাছাড়া আমার শরীরটা এখন একেবারেই অসুস্থ লাগতেছে। মানে বন্ধুরা, কি বলবো, আমার শরীরটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল, ঠিক আছে? আমি আর কোনোভাবে পেরে উঠতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল এখন আমার রেস্ট দরকার, ঘুমানো দরকার। তখন আমি শ্বশুরকে বললাম, বাবা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই, আপনাকে রাতে দিব না আমি, আপনার রাতে যা মন চায় আপনি তাই কইরেন, ঠিক আছে? এখন একটু ঘুমাই। তখন শ্বশুর আর কোনো কিছু বলল না, আমিও ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে? ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যা 6টার দিকে। উঠে দেখি শ্বশুর এখনো ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। ঘুম থেকে উঠে, ও মা, শরীরটা অনেক হালকা লাগতেছে, অনেক আরামদায়ক লাগতেছে। সত্যি কথা বলতে অনেক
ফ্রেশ লাগতেছিল। তখন একটু মুখ হাত ধুয়ে দাঁত ব্রাশ করে একটু টিভির দেখে তারপর আবার ওই দুপুরে যে রান্নাগুলো করেছিলাম অনেক খাবার বেঁচে গেছে। ভাবলাম খাবারগুলো একটু গরম করে রাতে খাবার খেয়ে একটা কিছু করব, বা শ্বশুরমশাই তো আজকে রাতে আমাকে ছাড়বেন না। আমি কিছুক্ষণ পর দেখলাম বাবা ঘুম থেকে উঠে বাজারে যাচ্ছেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কই যাচ্ছেন? বাবা জিজ্ঞাসা করলো, বাজারে যাচ্ছি রে মা। আমি বললাম, বাজারে যাচ্ছেন কিন্তু আপনার পকেটে মানি ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন? টাকা নিয়ে কই যাচ্ছেন? সে আমাকে বলতেছে, আরে তুমি বলেছিলে না রাতে দিবে, দুইটা এই 4টার সময় ঘুমাইছিলে, 6টার সময় উঠলা, প্রায় 2 ঘন্টা। শরীরটা তো তোমার এখন ফ্রেশ হয়েছে তাই না? আজকে রাতে তোমাকে হ্যাঁ এক অন্য রঙিন দুনিয়ায় নিব। আমি বুঝলাম, কিন্তু বাবা আপনি টাকা নিয়ে কই যাচ্ছেন? সে আমাকে বলল, হ্যাঁ ওই যে জিনসিং ফাইল না কি যেন, এটা নিয়ে আসবে। এটা খেলে নাকি মানে কি বলবো, অনেকক্ষণ থাকা যায়, একটু ফুর্তি আমোদ করা যায়। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ আজকে যে আমার কি অবস্থা হবে সে আর কে জানে। যাই হোক, কিছুক্ষণ পর আমি দেখি আমার শ্বশুর আব্বা সে মনে হয় বাজার থেকে চলে এসেছে। আমি বাবাকে বললাম, বাবা বাজারের জন্য কি নিয়ে আসছেন? সে বলল, না রে মা, কিছু তো নিয়ে আসি নাই। তখন আমি দেখতে পেলাম তার হাতে ছোট একটা প্যাকেট দেখা যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা এইটা কি আপনার হাতে? এই যে দেখা যাচ্ছে, আপনি না বললেন কিছু আনেন নাই? হ, আপনি লুকিয়ে লুকিয়ে কিছু নিয়ে এসেছেন খাওয়ার জন্য। তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলতেছে, এইটা তুমি বুঝো নাই, চিনো না এইটা? আরে এইটা এনেছি, আমি তো বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছি, এই বয়সে শরীরে জোর পাই না, বুঝছো? আগের মতো শরীর আর চলে না। এখন তুমি ইয়ং মানুষ, হ্যাঁ তোমার বয়স কত অল্প, আর আমি তোমার শ্বশুর। তোমার স্বামীও যেহেতু বাড়িতে থাকে না, তাই এটা আমি নিয়ে আসলাম। শুনো, আমার এক বন্ধু ও বাজারে এটা ব্যবসা করে, বুঝছো? এটার নাম হচ্ছে জিনসিং। তারপর আবার শিমুল, শিমুল গাছের মূল দিয়েছে। হ্যাঁ এইটা খেলে নাকি আজকে আমি গুঁড়া হয়ে যাব, বুঝছো? আজকে নাকি আমি গুঁড়া হয়ে যাব, আমাকে আমার বন্ধু বলেছে। তো ও আসলে তোমার বিষয়টা জানে, বুঝতে পারছো? যে ও আসলে নিজেও তোমাকে পছন্দ করে। আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা আপনি আমার সঙ্গে এই কাজ করেন করেন, আপনি আবার ঘরের বাইরেও এই কথাটা বলে দিচ্ছেন। জানেন সমাজ তখন আমাদেরকে কি বলবে? হ্যাঁ, না 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 না, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আব্বা, আমি আপনাকে বিশ্বাস করে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমি আপনাকে দিয়েছিলাম, কিন্তু আপনি কি করলেন? আপনি আমার বিশ্বাসটা ভঙ্গ করলেন। না না না, এইটা আমি আপনার কাছ থেকে অন্তত আশা করতে পারি নাই। এই কাজটা আপনি একদমই ঠিক করেন নাই। আমি আপনাকে কতটুকু বিশ্বাস করতাম, কতটা আপনাকে আমি মানে শ্রদ্ধা করতাম, অথচ আপনি বাজারে দোকানদারের কাছে এই সমস্ত কিছু বলে বেড়াচ্ছেন। তখন শ্বশুরাব্বা আমাকে বলতেছে, আরে মা তুইও না একটু বেশি বুঝিস আমার মতো। আরে আমি বলেছি ঠিক আছে, কিন্তু আমি তো তোর কথা বলি নাই। আর ওই বেচারা দোকানদার, এ আমার বন্ধু ঠিক আছে, কিন্তু আমার এই বউয়ের সঙ্গে এই কাজ করব নাকি আমার পুত্রবধূর সঙ্গে আমি এই কাজ করব? এই বেটা কি দোকানদার কি ও এত কিছু জানে নাকি? হ্যাঁ, আরে বেটা কি আমার ঘরের খবর জানে নাকি? আর আমি কি, আমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কোনো কিছু নেই নাকি যে আমি তোমার কথা ওই বেটাকে বলে দিব? হ্যাঁ, তুমি আমাকে কি এত কাঁচা খেলোয়াড় মনে করো? না 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 বৌমা, তোমার এই বিষয়টা আমি কোনোভাবেই আসলে মানতে পারলাম না বৌমা। শুনো, আমি বলেছি আমার বউয়ের কথা, আমার পুত্রবধূ কথা তো আমি বলি নাই। আমি আমার বউয়ের কথা বলেছি, বুঝছো? শোনো, ওই বেটা দোকানদার কোনো কিছু জানবে না। আমি বলেছি ভাই, বউয়ের সঙ্গে পারি না, একটু কি আছে একটু দেন। তখন ওই বেটা আমাকে শিমুলের মূল আর হচ্ছে এইটাকে কি যেন বলে, এই জিনসিং জিনসিং বলছে, এইটা খেলে নাকি পুরো 1 সপ্তাহ একটা জোশ থাকবে শরীরে, একটা এনার্জি আসবে, তখন একটা পাওয়ার আসবে। তখন আমি এই শ্বশুরাব্বাকে বললাম, বাবা আপনি এই জিনিসটা নিয়ে আসলেন আমাকে এইভাবে টর্চার করার জন্য? হ্যাঁ, আপনি জানেন যে এমনি আসলে আমি আপনাকে কত বেশি ভয় পাই। বন্ধুরা, আমি আমার আর বুঝতে বাকি রইল না যে আজকে আমার কপালে কি আছে, বা আজকে আমার কপালে কি হবে।
আমি তো বুঝতে পারতেছি যে আজকে আমার উপর দিয়ে ট্রেন যাবে, ট্রেন গাড়ি যাবে, বুঝছেন? যে ট্রেন গাড়ি কোনো স্টেশনে থামে না, একেবারে ঢাকা থেকে ডিরেক্ট চট্টগ্রাম, ডিরেক্ট কক্সবাজার, একেবারে ইন্ডিয়া থেকে ডিরেক্ট কাশ্মীর, এই ট্রেন কোথাও থামবে না। একেবারে এমন অবস্থা করবে আজকে আমার। আমি বললাম, আচ্ছা আপনি এই কাজ করবেন, তাহলে আমাকে তো আগে বলতে পারতেন। আরে আমার নিজেরও তো একটা প্রিপারেশন নেওয়ার দরকার আছে নাকি? হ্যাঁ, আমি তো একটু প্রিপারেশন নিতে চাই, কি বলেন? তখন শ্বশুর আব্বা আমাকে বলল, আরে তোমাকে এত প্রিপারেশন কোনো কিছুই নিতে হবে না। তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও, সব কিছু আমার উপর ছেড়ে দাও। আরে আমি আছি না, আমি থাকতে তোমার আবার এত কিসের প্রিপারেশন? হ্যাঁ। তারপর বন্ধুরা, আমি শ্বশুর আব্বাকে বললাম, সে না হয় ঠিকই আছে, কিন্তু আপনি যে ওষুধ নিয়ে আসলেন বাজার থেকে, হ্যাঁ, শিমুলের মূল নিয়ে আসলেন, জিনসিং নিয়ে আসলেন, হ্যাঁ, আমি তো আজকে শেষ। আমার যে আজকে কি হবে, এই কথা বলতে বলতে সে আমাকে বলল, আরে যাও, তুমি এত টেনশন করো না, তুমি তো আর একেবারে মরে যাবা না। আরে শুনো, পুরুষ মানুষ যত এনার্জেটিক হবে, যত শক্তিশালী হবে, মেয়েরা তত বেশি আনন্দ পায়, তত বেশি মজা পায়, বুঝছো? এইটা কি তুমি জানো না বৌমা? আর কোনো নারী কি দেখেছো যে আদর করতে গিয়ে, সোহাগ করতে গিয়ে তারা মারা যায়? তারা তো বলে আরো বেশি ভালোবাসতে চায়, আরো বেশি কাছে পায় পেতে চায়। বৌমা, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। যাক, তখন আমি শ্বশুর বাবার কাছ থেকে আমি চলে গেলাম। গিয়ে আমি আসলে ওই যে বললাম না, রাতের খাবারগুলো গরম করেছিলাম, সেই খাবারগুলো গরম করে এখন টেবিলে বসলাম। আমি তাকে ডাক দিলাম, আসেন আসেন, খাবারটা খেয়ে যান। তো তারপর আমরা দুজন মিলে আবারও সেই একইভাবে খেলাম। শ্বশুরাব্বা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি তাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো এভাবেই চললো। তারপর বন্ধুরা, রাতে যখন ঘুমাতে গেলাম, তখন শ্বশুরাব্বা আমাকে বলল, বৌমা তুমি একটা কাজ করো, আমার জন্য একটু গরম পানি আর একটু গরম দুধ গরম করে দিতে পারবে? তখন আমি ফ্রিজ থেকে একটু দুধটা বের করে আব্বাকে গরম করে দিলাম, পানিটাও গরম করে দিলাম। আমি বললাম, আব্বু আপনি তো গরম দুধ গরম পানি কখনো খান না, এখন গরম দুধ গরম পানি দিয়ে কি করবেন? তখন সে আমাকে বলল যে এইটা খেলে নাকি মানে একটু পাওয়ার বেশি আসে। যেমন ধরেন, এই ওষুধটা খেলে এই তার 5 মিনিট পরে দুধ খেতে হয়, এবং পানি যদি খাই সেটা হচ্ছে গরম পানি খেতে হবে, কারণ ঠান্ডা পানি খেলে ওই ওষুধের যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া এইটা আর থাকে না। ঠিক আছে, একটা যে এনার্জেটিক ভাইবস এইটা আর থাকে না, এই জন্য গরম পানি এবং গরম দুধ খেতে হবে। তখন আমি গরম দুধ আর গরম পানি করে দিলাম, দিয়ে আমি একটু রুমে গেলাম। যাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছি। আজকে যে আমার কপালে কি আছে, উপরওয়ালাই জানে। কি যে হবে, মনে হচ্ছে আমার শরীরের উপর দিয়ে আজকে ভূমিকম্প যাবে। আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এরই মাঝে আমার স্বামী ফোন করেছে, সে বিদেশ থেকে। আমি বললাম তাকে, কারণ আজকে আমি খুব বেশি তাকে সময় দিতে পারবো না, কারণ আজকে তো আমাকে প্রস্তুতি নিতে হবে, তাই না? আমি আমার স্বামীকে বলে দিলাম, ওগো আজকে আমার শরীরটা না খুব বেশি খারাপ, বুঝছো? আমি আসলে ব্যথা করতেছে শরীরটা, আজকে আমি ঘুমিয়ে যাই। শোনা আমার বাবুটা, প্লিজ তুমি আজকের দিনটা অন্তত ম্যানেজ করে নাও। হ্যাঁ, শুনো, তোমাকে আমি কালকে কল করব। এই কথা বলে ফোনটা রেখে দিলাম। তার কিছুক্ষণ পর দেখলাম বাবা আসলো। বাবা এসেই কোনো কথা নেই, এসেই শুরু করে দিল। আমি শ্বশুর আব্বাকে বললাম, আরে ধীরে 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 ধীরে, আপনি তো দেখতেছি একেবারেই পুরো দস্তুর পাগল হয়ে গেছেন। হ্যাঁ, আরে সাবধানে করেন, সাবধানে, না হলে তো শেষ। মেশিন স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন গাড়ি শেষ হয়ে যাবে। সে আমাকে বলল, বৌমা যে জিনিস খেয়েছি আজকে আর স্টেশন শেষ হবে না, বুঝছো? আজকে আমার গাড়ি চলবেই, একদম ঘোড়ার মতো চলবে। যাই হোক বন্ধুরা, আসলে তোমাদেরকে আর অত ভালো করে আমি আর বলতে পারলাম না। আসলে এই রাতটা ছিল আমার লাইফের সবচেয়ে স্মৃতিস্মরণীয় একটা লাইফ, একটা ভয়ঙ্কর একটা রাত ছিল এটা আমার জন্য। কারণ এরকম একটা রাত আমি পার করব আমি জীবনেও ভাবি নাই। হ্যাঁ, আমি জীবনেও ভাবি নাই। আসলে কি বলবো বন্ধুরা, বাহিরে ছিল না কোনো বৃষ্টি, ছিল না কোনো ঝড় তুফান, কিন্তু সারাটা রাত আমার উপর দিয়ে মনে হচ্ছিল ভূমিকম্প গেছে, ভূমিকম্প। আমি একটা সেকেন্ডের জন্য রেস্ট করতে পারি নাই। সারা রাত কারেন্ট ছিল,
ফ্যান ঘুরছিল, কিন্তু আমার পুরো শরীরে একেবারে গাম জড়িয়েছিল, গাম। একটা বারের জন্য আমি রেস্ট পাই নাই, আমি একটা সেকেন্ডের জন্য শান্তি পাই নাই। আসলে বাবা কি এমন এক জিনিস খেয়েছে, কোথা থেকে নিয়ে এসেছে, হ্যাঁ সেটা ভগবানই জানে কোথা থেকে নিয়ে আসছে, কিচ্ছু জানি না ভাই। মনে হচ্ছিল হেই বুড়োর পাওয়ার মনে হয় বেড়ে গেছে, এই 20 বছরের টকবক যুবক হয়ে গেছে। আর একেবারে মনে করেন কি বলবো, গুড়া হয়ে গেছে, গুড়া। আমার তো মনে হয় ভাই গুড়াও মনে হয় এইভাবে আসলে এত শক্তিশালী না যতটা শক্তিশালী গতকালকে আমার শ্বশুর আব্বা হয়েছেন। তো এটা কি এমন এক জিনিস আসলে আমিও জানি না। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা তোমাদের স্ত্রীকে যখন সময় দিবে বা তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়বে রাতে, বা যারা বিয়ে শাদী এখনো করে ফেলেছো তোমরা, হ্যাঁ অনেকেই 2 বাচ্চার বাবা এখন বলেন দুরু বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছি, হ্যাঁ এখন আর আগের মতো শরীরে ফিলিংস নেই, বা আগের মতো এনার্জি নেই, বা আগের মতন একটা ওই মানে চাহিদা নেই। অনেকেই কিন্তু এইটা মনে করেন যে 2 বাচ্চার বাবা হয়ে গেছি, দেখ এইসব আর এখন ভাল লাগে না। ভাই আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করে বলবো, আপনারা এই শিমুল গাছের মূলটা খান। আর এই যে একটা জিনসেং, বাবা যে জিনসেংটা নিয়ে এসেছিল সেইটা হচ্ছে জাপানি জিনসেং, ঠিক আছে? এইটা হচ্ছে জাপানি জিনসেং। এই জিনসেংটা মূলত আমার স্বামী নিয়ে এসেছিল বাড়িতে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না, বাবা মনে হয় এটা আমার স্বামীর থেকে নিয়েছে। কারণ আসলে আমার একমাত্র যারা বিদেশে থাকে তাদের কাছে কিন্তু এই জিনিসটা আছে, কারণ বাংলাদেশের দোকানে যে জিনসেংটা পাওয়া যায়, হ্যাঁ এই জিনসেংটা কিন্তু সরি কলকাতা বা বাংলাদেশে যে জিনসেনটা পাওয়া যায় এইটা কিন্তু আসলে অত একটা বেশি কার্যকরী না, বা খুব একটা বেশি কাজ করে না। কিন্তু শ্বশুরাব্বা যেটা নিয়ে এসেছেন এইটা ভাই পুরো দস্তুর। কারণ আমি শুনেছিলাম যে জাপানিরা তারা আসলে বাহিরে এটা অফিসিয়ালি বিক্রি করে না, এইটা তাদের দেশেই রাখে, ঠিক আছে? তো যারা জাপান যায় অথবা মালয়েশিয়া যারা থাকেন তারাই আসলে নিয়ে আসতে পারেন বিদেশ থেকে। তো যাই হোক, আপনাদের যদি বিদেশে কোনো বন্ধুবান্ধব থেকে থাকে, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু খোঁজ নেবেন বিদেশের যে শপগুলো থাকে বা দোকান যেগুলো থাকে, কপিরাজি দোকান, আপনারা সেইখানে একটু খোঁজখবর নিয়েন, আপনারা পেয়ে যাবেন। বাই 70 বছরের বুড়াও হয়ে যাবে 20 বছরের যুবক, এবং হাতির মতো গুড়ার মতো শক্তিশালী, এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। কারণ আমার শ্বশুর যেই কামাল দেখিয়েছে, আমার শ্বশুর যেইভাবে দিয়েছে আমাকে, মানে আমি পুরোপুরি অবাক যে এই বয়সে 45 বছর বয়সে আমার বুড়ো শ্বশুর এতটা শক্তিশালী হয় কি করে, হ্যাঁ? আর তার ভিতরে এতটা পাওয়ার এই বয়সে আসে কি করে, আমি তো এই জিনিসটা ভাবতে ভাবতে পুরো অবাক। তো যাই হোক বন্ধুরা, অনেকেই আমি দেখেছি, মানে অনেকেই দেখেছি আমার বান্ধবীরা বা অনেকেই আমি মানুষ দেখেছি যে দেখা যায় নারীদের প্রতি অনেক পুরুষ যখন বিয়ে শাদী করে না, বিয়ের আগে নারীদের প্রতি একটা আকর্ষণ থাকে বা একটা দুর্বলতা থাকে। হ্যাঁ, অনেক নায়িকাদেরকে মনে করে বা অনেক এই মেয়েদেরকে মনে করে গার্লফ্রেন্ড বা সেই, তারা কিন্তু বাথরুমে বা তাদের রুমে ওই সমস্ত নোংরা ভিডিও দেখে তারা ওই সমস্ত কাজ করে হাত দিয়ে, আর এটা কিন্তু নষ্ট করে দিচ্ছে, তাদের ওই যন্ত্রটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই আপনারা এই কাজটা করবেন না, ঠিক আছে? এটা আপনাদের কাছে একটা আমার একটা রিকোয়েস্ট, আপনারা এই কাজটা করবেন না। আপনারা বিয়ে করুন। আবার অনেক পুরুষ আছে দেখা যায় বিয়ের পরে 2 মাস 3 বছর বা 1 বছর স্ত্রীকে সুখ দেয় বা শান্তি দেয়, পরে কিন্তু ওই পুরুষের অনেকেই বলে দূর আর কত, ভালো লাগে না। হ্যাঁ, কারণ ওই যে এক নারীকে পেতে পেতে তাদের একটা বিরক্ত লেগে গেছে, তখন দেখবেন পুরুষরা নারীদের প্রতি কিন্তু আর ওই একটা আকর্ষণ থাকে না। তো ভাই আমি বলবো জীবন একটা, এই জীবন চলে গেলে আর জীবন ফিরে পাবেন না। লাইফে এনজয় করেন, অবশ্যই পাপ কাজ থেকে বিরত থাকবেন, নিজের সঙ্গীর সঙ্গে স্ত্রীর সঙ্গে এই কাজ করবেন। আর আমার মতো কিন্তু আমার শ্বশুরের মতো কিন্তু পুত্রবধূর দিকে একদমই নজর দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ এই কাজগুলো কিন্তু করা ভালো না। তবে যারা একেবারেই আসলে কি বলবো, যারা কোনো কোনো উপায় নেই, অনেক নারীরাই আছেন আমাদের সমাজে যাদের স্বামী নেই, স্বামী বিদেশে মারা গেছে, হ্যাঁ অনেক অসহায় নারী। তো তারা যদি নিজ থেকে নিজ ইচ্ছায় আপনাকে ওই জিনিসটা দেয় তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা, ঠিক আছে? কিন্তু খবরদার দর্শন জোর করে এইগুলো কাজ করবেন না, দর্শন করে কোনো মজা নেই ভাই।
ওই 2 মিনিট 1 মিনিট জোর করে একটা নারী যদি আপনাকে জোর মানে তার ইচ্ছাকৃতভাবে না দেয়, আপনি তার কাছ থেকে কখনোই সুখ পাবেন না, কখনোই মজা আনন্দ কোনো কিছু পাবেন না। কারণ ওই নারীকে আপনাকে জোর করে আপনাকে এই ইচ্ছাকৃতভাবে সে দিচ্ছে না, আপনি তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিচ্ছেন। তো জোর করে ছিনিয়ে নেওয়াটা আসলে কখনোই ভদ্রতা বা ইয়ে করে না, বা ওইটা আনন্দ তৃপ্তিও কিন্তু ওইরকম পাওয়া যায় না। ঠিক আছে, তো যাই হোক, অনেক কিছুই বললাম, অনেক কথাই হলো। তোমাদেরকে ধন্যবাদ যে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখেছ। আজকের গল্পটা, আজকের স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে এই ভিডিওর কমেন্টের নিচে। আর এইরকম নিত্য নতুন আরও যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা কোন ধরনের গল্প শুনতে চাও বেশি বেশি, যদি তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো কেমন গল্প তোমরা শুনতে চাও। আমি তোমাদের ইচ্ছে মতো সেই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে নিয়ে আসব। তো আজকের মতো শেষ করতেছি ভিডিওটা এই জায়গায়। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।